সোচ্চার ছিলাম, যার ফলে আজকে অনেক ত্যাগের বিনিময়ে রক্তপাতের বিনিময়ে আমরা একটা একেবারে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পেতে চলেছি। এই ত্যাগ আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং এই দুঃখের সঙ্গে আমি আমার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। Dear dignitaries from different diplomatic missions and agencies, উপস্থিত সুন্দর সাংবাদিক ভাইরা এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা সেটা হয়তো আমরা একটু সেজন্য আমরা আন্তরিকভাবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে থেকে 47 বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শকে বিচ্যুত করার চেষ্টা করেছে, তার যে আদর্শ সেটা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতা জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি দেশের বহুদিন গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠা, দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরলেন। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ছিল বাংলাদেশে। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের বেগম খালেদা জিয়ার আকর্ষণীয় সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক গড়ে দিয়েছিলেন, দেশে প্রতিষ্ঠিত করেছিলেন নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশের নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব বেগম খালেদা জিয়া অর্থনীতিতে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিল। দেশকে পরিণত করার জন্য তাবেদার রাষ্ট্র দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। হাজার
প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আবারও জনগণের প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার বাংলাদেশ পুনর্গঠনের প্রায় 20 কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পর বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকে আমি বলেছিলাম এই পরিকল্পনায় দেশের 4 কোটির বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য প্রতিটি সেক্টর ভিত্তিক কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করেছি। আমি চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য দীর্ঘ করে probably I'll be explaining in my own language, but I'm sure you have found that in the folder which you are holding, there's a copy in English, so it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. আমরা একটু ভাগ করেছি, মোটামুটি আপনার সামনে স্ক্রিন যেটা আছে এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি এর ভিতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে কোথায় সামঞ্জস্য কিন্তু সেটাকে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমি ইনস্টল করেছি। প্রথমে আমরা বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্য আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক যে বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমে চলে আসি সংস্কার। রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি, দেশ রাখি, সবকিছু থেকে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে এখানে আপনারা যদি দেখেন এর ভিতরে কয়েকটি ভাগ আমরা করেছি: গণতন্ত্র, জাতি গঠন, মুক্তিযুদ্ধ, অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার। আমি ডিটেইল করে যাব। আমি প্রথমে শুরু করতে চাই গণতন্ত্র, জাতি গঠন। গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি, প্রথমেই আমরা একটি কথা সেখানে দেখেছি, যদিও গণতন্ত্র এবং জাতি গঠনে এখানে যে বিষয়গুলো আছে যা আমরা গত 1 বছর ধরে দেখেছি, যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল সেখানে যা কিছু আলোচনা হয়েছে তার অধিকাংশ কিন্তু আমরা অনেক বছর আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে একটি আমাদের স্থাপন করেছিলাম, তখন 31 জুলাই বিষয়টি ছিল।
যেহেতু এটি আমাদের জাতীয় সবকিছু একটি অত্যন্ত জরুরি বিষয়, সেই জন্য এটি আমাদের সামনে নিয়ে এসেছে। কাজে আমাদের জাতীয় গঠন এবং গণতন্ত্র থেকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩০ এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কারণ জুলাই সনদের যে মেইন বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের ৩১ দফার অনেক কিছু মিলে আছে, আমরা অনেক আগে জাতিসংঘে উপস্থাপন করছি। অবশ্যই আমরা জানি ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছিল এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো কাজ করে যে কোনো মানুষের সাথে কথা বলে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা স্বাধীনতা প্রত্যেকটি মানুষ একমাত্র বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরুদ্ধার এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরুদ্ধার নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে সেজন্য আমরা এটি গুরুত্ব আরোপ করেছি এবং এই ফ্যাসিবাদের পুনরুদ্ধার যদি না আছে অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অবদান রাখতে হবে। আমরা জনগণের শাসনের মাধ্যমে সম্মানিত উপস্থিতি, জনগণের কাছে আমরা শাসনের কথা, জনগণের অধিকার প্রতিষ্ঠা। আমি ব্যক্তিগতভাবে একজন কর্মী হিসেবে মনে করি, বিশ্বাস করি যে জনগণের শাসনের বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। জনগণের যদি আসলে আমরা একটি বিষয় আমাদের নিশ্চিত আমাদের সমাজের প্রত্যেকটি স্তর, রাষ্ট্র পরিচালনা সরকার প্রত্যেকটি স্তর আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে হবে। যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো রকমভাবে তাদের জন্য জবাব আমরা যদি বিগত ১৬-১৭ বছরে যা হয়েছে আমরা দেখেছি খুব সরকার একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশের নির্বাচন ব্যবস্থা ছিল না, ফলে জবাবদিহিতা ছিল এবং জবাবদিহিতা ছিল না বলে আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলে আমরা আমাদেরকে জবাবদিহিতা নিশ্চিত গণতন্ত্র নিশ্চিত করতে, তবে অবশ্যই আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে, যেটি বিএনপি একটি ট্র্যাডিশন, যেটি বিএনপি যখনই রাষ্ট্র সূচনা সুযোগ থেকে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে। গণমাধ্যম এবং মত প্রকাশের কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারব না। এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার অবস্থানটাকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটাকে নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যদি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেখি, আমরা দেখব সেই সময় পত্রপত্রগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন এবং পত্রিকাগুলো এখনো আছে। আমরা পত্রিকাগুলো যেভাবে বিভিন্ন সরকার তৎকালীন সরকার সমালোচনা করেছে, কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকার সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছে, সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো ফোন আসেনি যে জিনিসটা সরকার এই জিনিসটা জানতে বা এই ধরনের কোনো ফোন আসে, যা আমরা অবশ্যই দেখেছি। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দ্বিতীয় সামগ্রিক বা গুরুত্বপূর্ণ বিষয় আমি সেখানে মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থান। অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত ১৬ বছর আমাদের জাতির যে গর্ব, যেটি আমরা যতদিন এই দেশটিতে থাকবে আমরা ততদিন জানি গর্ব হলো তার হচ্ছে আমাদের দেশের
এই মুক্তিযুদ্ধকে একটি পরিবর্তনের একটি দলের সম্পর্কে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা একটি জাতীয় দায়িত্ব এবং আমরা সকলের সাথে নিয়ে সকলের পরামর্শ উপদেশ করে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সাথে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর দিতে চাই। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটি কাজ 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুব গুণ শিকার হয়েছে, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে কিভাবে এদের সাথে বানানো যায় সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আমাদের আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। সেই শহীদরা তাদের বিভিন্ন এলাকা আছে, যারা যে এলাকা স্বাভাবিকভাবে দেশ সামনে এগিয়ে নিয়ে মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, ব্রিজ, রাস্তাঘাট, বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে তারা হারিয়ে না দেয় এবং তারা মানুষের সঙ্গে থাকতে পারে, সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুম করে শহীদ হয়েছে তাদের যারা 1971 এবং 1924-90 দেশের স্বাধীনতা, দেশের গণঅভ্যুত্থান, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলন প্রত্যেকটিকে বিএনপি আমরা যারা ধারণ করতে এখানে অনেকগুলো বিষয় আছে, আমি সবগুলো বিষয়ে আলোচনা করবো সেই দিন আমি সেই জন্য আমি দুইটি বিষয় এখানে আলাপ করছি। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পান, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা সংবিধান এবং আল্লাহর উপরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংযোজন করেছে। দুর্ভাগ্যবশত আমরা দেখছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থন বিএনপি সরকার গঠন সফল হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা সংবিধানে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু প্রথমে আমি বলেছি যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের চর্চা, ভোটিং রাইট বা ভোট যে বিষয় এটিকে আমাদের অব্যাহত রাখা এবং অবশ্যই নিরপেক্ষ যেই ভোটের উপরে, যেই ভোট ব্যবস্থার উপরে, যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা এই এবং বাংলাদেশের মানুষ মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন, কারণ অতীতে আমরা দেখেছি
সাল 2001 সাল থেকে আমরা বিবেচনা করি, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেন্দ্রীয় সরকারই ইনশিওর করতে পারে। কেন্দ্রীয় সরকার আবার দেশের কোনো প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন, বিষয়টি বর্তমান সরকার যে সংস্কার কমিশন যে সেখানেও আলোচনা করেছে। তবে সম্ভবত অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি নিতেই চাইব যে বাংলাদেশ সর্বপ্রথম আমরা এই কথাটি বলেছি, অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে 31 দফা উপস্থাপন করতে আসতে আড়াই বছর আগে, সেখানে আমরা পরিষ্কার করেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলেন এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই আমরা তৎকালীন সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগে করেছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছর। পরবর্তীতে সরকার কর্তৃক যে রিফর্ম কমিশন সেখানে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সরকার বিএনপি করেছে ডকুমেন্ট। কাজেই এটি প্রেরিত আমরা অবশ্যই গ্রহণ করতে চাই এবং আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকর থাকবে। সম্মত উপস্থিত সাংবিধানিক যে সংস্কার অনেক কিছু আছে, অনেক কিছু করার প্রয়োজন আছে। তারপর একটি বিষয় নিয়ে সুশীল সমাজের সাংবাদিক নেতৃত্বের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা ছিল অনেক সময়, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক ডিবেট অনেক কিছু ছিল। একটি দফা যেদিন আমরা উপস্থাপন করি আমরা সেই একটি দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ থেকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থা নিয়ে আসতে চাই। দু একটি বিষয় ছিল, এটি সম্পূর্ণভাবে ওপেন সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সবসময় মনে করি বাংলাদেশের জাতীয় মনে করি আমরা আমাদের 31 দফার মাধ্যম হিসেবে উপস্থাপন করেছি। আমরা বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন বক্তব্য হিসেবে উপস্থাপন করেছি। আমরা মনে করি আমরা যারা প্রতিনিধিত্ব রাজনীতি করি, এটি সংসদে 3 সংসদের সদস্য নির্বাচিত, তারা প্রতিনিধিত্ব রাজনীতি করছে। কিন্তু এই প্রতিনিধিত্ব রাজনীতির সমাজে অনেক মানুষ আছে, চিকিৎসক হতে পারে, লয়ার হতে পারে, সাংবাদিক হতে পারে, সিভিল সোসাইটির পর্যায়ে বিভিন্ন হতে পারে, যাদেরও দেশের সম্পর্কে, দেশ গঠন সম্পর্কে তাদের মূল্যবান মতামত বা উপদেশ অবশ্যই থাকতে পারে। কন্ট্রিবিউট করার মতো তাদের কন্ট্রিবিউট করার মতো তাদের অবস্থা অবশ্যই। আমরা সেজন্যই চেয়েছি যে এই মানুষগুলোর মধ্যে থেকে যারা চান তাদেরকে আমরা দেশ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠন প্রসেসের মধ্যে ইনভলভ করা যায়। এবং সেজন্য আমরা যখন প্রথম একটি উপস্থাপন করছি সেই সময় অন্য আর কোনো দল বলার আগে আমরা সেই সময় দেখেছিলাম যে দেশে আমরা সংসদে আমরা চাই বাংলাদেশের সমাজের সকল শ্রেণীর রাজনীতি বাইরে যে সকল ব্যক্তি আছেন তারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশের সামনে এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে। তবে আমি আমাদের সকল পয়েন্টগুলো এখানে আলোচনা করে অনেক দিন আমি সকল সদস্যের কাছে এরপরে আমি আপনাকে আমন্ত্রণ জানাবো সুশাসন আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্যে আরো কিছু সেটি সুশাসন। সম্মানিত উপস্থিতি, আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি সকল পরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন
যে কোনো প্ল্যান আমরা যখন করি এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যখন বাস্তবায়ন হয় জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেই জন্য সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতি দমন বা দুর্নীতি করার প্রয়াস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। বিএনপি একটি রাজনৈতিক দল যারা 2001 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করে। আমরা যখন পরিচালনার দায়িত্ব পাই তখন আমরা একটি খুব কষ্টকর একটি বোঝা আমরা ইনহেরিট কিসে জড়িত, সেটি হচ্ছে দুর্নীতি। 2001 সালে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। আমরা যদি আন্তর্জাতিক ট্যাক্স এগুলো খুব স্বাভাবিকভাবে এটি আমরা ইনহেরিট এই আনওয়ান্টেড লাইবিলিটি, আনওয়ান্টেড বোঝা যেটা আমরা ইনহেরিট করেছিলাম। এবং তারপরে আমরা যদি খেয়াল করি ফ্যাক্ট স্পিক হচ্ছে এবং খালেদা জিয়া সরকার পরিচালনা করার পর থেকে খুব কঠোর ছিলেন এই বিষয়, খুব কঠোর ছিলেন এই বিষয়। এবং তার কঠোরতার ফলে আমরা যদি স্ট্যাটিস্টিক্সগুলো দেখি তাহলে আমরা দেখব ধীরে 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 বাংলাদেশ দুর্নীতিতে আস্তে আস্তে এইটাতে ডেভেলপ। এবং 2006 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা হস্তান্তর করি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এই অপবাদ থেকে বেরিয়ে এসেছে দেশ 2006 সালে। এই স্কোরিং এই ফোল্ডার আপনি আছে সেই ফোল্ডারের মধ্যে স্কোরিং আমি ইংরেজিতে তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বিএনপি সরকার প্রমাণ করেছে যে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেটি তারা জানে এবং সেই কমিটমেন্টও আমাদের। কাজেই ইনশাআল্লাহ দেশের সুশাসন প্রতিষ্ঠা আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠন শুরু করলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা যদি এই পেজে সুশাসন এই পেজটি এখন নিচে চলে যাবে যেটি আমাদের অন্যতম লক্ষ্য, ন্যায় যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার একদম এগিয়ে যাব। যে দলের নেতা কর্মী সমর্থক সহ বহু মানুষ অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার হয়েছে। এই রাজনৈতিক দলের সদস্য হিসেবে আজকে মানুষকে সকলের সঙ্গে আমরা বলতে চাই, অবশ্যই আমরা চাই না যে ঘটনার বিভীষিকার দিয়েছে সেই ঘটনা আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবে শান্তি কখনোই ভালো কিছু নিয়ে নিতে পারে। এবং সেই জন্য আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করার একমাত্র এই দেশ এবং জাতিকে করতে পারে। একই সাথে 2024 সালে যে আন্দোলন হয়েছে সেখানে বৈষম্যমান এই শব্দটিকে প্রত্যেকের গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই, আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য
আমাদের দেশ পরিচালনার সুযোগ করে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করবো মেডিকেসি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অর্থাৎ প্রিয় সহকর্মী কেন্দ্র, প্রিয় উপস্থিতি, একটি বিষয় আছে আমাদের অনুধাবন করতে হবে। একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে। আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিতে তার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে সে যেই রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করবে। আমি যদি একজন নেতাকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তাহলে একটি বিষয় চিন্তা রাখতে হবে যে আজকে বিএনপি সরকার ছিল বলি আমি আমার মেধার শক্তি দিয়ে আসতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি সরকার নির্বাচিত কাজেই আমি চেষ্টা করবো যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে সেই চেষ্টা পুরো বিষয়টাকে আমি দেখি এবং সেই জন্য আমি মনে করি যেই চিন্তার জন্য যে আপনি মেধা আছে তাকে সেইভাবে সুযোগ নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত বিগত সময়। আমি আমার মা আমার পরিবার আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসেবে একজন রাজনৈতিক আমার সর্বোচ্চ চেষ্টা যে কোনো মূল্যে বিচার বিভাগে যে স্বাধীনতা সেটা নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার একজন মানুষের জীবন একটি সংসার ধ্বংস করে। সেই জন্য আমরা সরকার সফল হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। আপনাদেরকে অনুরোধ করবো রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের শেষ যে স্থানীয় সরকার সেখানে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার হল গণতন্ত্র উন্নয়নের পারদর্শী। আমাদের এখানে অনেক অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশ দেখা, বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলো দেখা। আমি নিজে অনেকদিন ইউকে বাড়ানো হয়েছে। আমি সেখানে যতটুকু দেখছি আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে স্থানীয় সরকার বলতে যে সরকার থেকে বুঝায় এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হই, এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে দিতে পারি, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে। আমাদের দেশের টেকনাফের একজন মানুষকে বা তেতুলের একজন মানুষকে অনেক সময় ঢাকায় আসতে হবে ছোট্ট একটি কাজে, কিন্তু আমরা যদি ধীরে ধীরে স্থানীয় সরকার এটিকে যদি আমরা ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই এমন পরিস্থিতি দাঁড়াবে যে কোনো একটি মানুষের তার প্রয়োজনের জন্য ছোট ছোট প্রয়োজনের জন্য হয়তো ঢাকায় প্রয়োজন হবে, সে স্থানীয়ভাবে তার সমস্যার সমাধান করতে পারবে। শুধু তাই নয়, স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমরা গণতন্ত্রের যে গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য সেটির উপর আমরা সফল হব। কারণ জবাবদিহিটা স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে তৈরি হবে, মানুষের জীবন মান উন্নয়ন দুর্নীতি কমে আসতে, প্রকৃতি উন্নয়ন বলতে যাওয়া বোঝায়, আইন শৃঙ্খলা বলতে যাওয়া যায়, সকল কিছু ধীরে ধীরে ভালো দিকে। উপস্থিতবৃন্দ, বাংলাদেশে এটিকে আমরা বৈষম্য আর্থ সামাজিক উন্নয়ন টেকসই রাষ্ট্রের সক্ষম হওয়ার
এদিকে আমরা কয়েক এখানে প্রথমে আছে সামাজিক সুরক্ষা, যেটি অবশ্যই এটি শুধু বাংলাদেশের মতন দেশ না, এটা ইউরোপের যে কোনো যেগুলো ভালো দেশ সেখানে কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করে। এরপর আছে নারী ক্ষমতায়ন। একটি দেশ, যে দেশে অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারী ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনটা কখনো সাকসেসফুল। এরপরে আছে এই ধরনের আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে মিলে। কৃষি যদি ভালো নয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। প্রায় মানুষ, এই মানুষদের ক্ষেত্রে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনো বিষয় নয়। শিক্ষা, মানুষ, স্বাস্থ্য সেবা প্রত্যেকটি এরপর একটি বিষয় আছে প্রতিরক্ষা এবং বর্ষণী। আমরা যখন ওই ঘরে যাব, আমি আপনাদের সাথে সংক্ষেপে বিষয়টি আমার মতামত। এরপরে আছে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে বাস করেন এবং তারা আমাদের তাদেরকে নিয়ে আমাদের কি চিন্তা সেটি সংখ্যা। এবং এরপরে আসছে পরিবেশ, পানি, আমরা যদি প্রথমে আসি মানুষের 4 কোটি যেভাবে আমাদের সমাজের অবস্থা প্রিয় সহকর্মীবৃন্দ, সমাজের উপস্থিতি, প্রথমেই আমরা দুটি কাজ যে দুটি বিষয় সমস্যা আপনারা এর মধ্যে শুনেছেন, দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করা। সেটি কি? সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, মানুষের প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি। এই ফ্যামিলি কার্ড নারীরা পাবে। এখন আপনি হয়তো বলতে পারেন এই ফ্যামিলি কার্ড কি? সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কথা আমাদের পরের ডিটেল আছে নারী ক্ষমতা। দেখুন, আমাদের দেশের নারীরা, অধিকাংশ নারী কি অবস্থায় সামাজিক বা মানসিক বা পারিবারিক, আমি সেই দীর্ঘ আলোচনায় গেলাম। আমরা সকলেই জানি আমরা অনেক ডিফারেন্ট অবস্থায় আমরা যখনই সরকারের পক্ষ থেকে একটি কার্ড এবং গৃহিণীর কাছে পৌঁছে দেব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার ফিল করবেন, মানসিকভাবে তখন ওনাকে শক্তি করতে পারবেন। ওনার পরিবারের কাছে, বাবার পরিবার, নিজের স্বামীর পরিবার, শ্বশুর বাড়ি, সকল জায়গায় উনি কিছু আমরা আমরা যেটি এভাবে ক্যাম্পেইন করছি, সেটা আমরা বলছি আমরা তাদেরকে প্রতি মাসে 2 থেকে 2.5 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2.5 টাকা দিয়ে কি হবে? আমরা যদি একবার বলি, আমরা তাদের পুরো মাসের সামগ্রী। আপনি চিন্তা করে দেখেন, গ্রামের একটি সাধারণ পরিবার, একটি সাধারণ পরিবার যার সদস্য সংখ্যা এবারে যে 5 থেকে 6, আপনি যদি তার এবারে খুব এসেনশিয়াল বাজার সবাই যদি আপনি মনে করেন এটা হয়ে থাকে, অর্থাৎ 400 টাকা খরচ যদি আপনি যদি তাকে 2.5 টাকার মতন দেন, তাহলে আপনি তাকে মোটামুটিভাবে 1 সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। এই 1 সপ্তাহ সাপোর্টটা আমরা আজকে এত সুন্দর জায়গায় বসে আলোচনা করছি, আমাদের কাছে এটা গাইড আছে। আমরা যদি তাদের সেই বাস্তব অবস্থায় যাই, এই 1 সপ্তাহে 2.5 টাকা সহযোগী পাওয়া বিরাট পারে। এই 2.5 টাকা সে কোনো ধরনের খরচ করছে না, এডিশনাল সাপোর্ট দিবেন, তখন একটা নারী এই 2.5 টাকা বিভিন্নভাবে খরচ করবে, অথবা সে তার নিজস্ব খরচ থেকে যে টাকা সে বাঁচাতে পারবে সেটা তার বিভিন্নভাবে সে খরচ করবে। আসলে আমরা সম্পর্কে দেখি সে কিভাবে কোথায় থেকে সে খরচ করবে। আমরা যে স্টাডি করেছি সেটা আমরা
তিনটি জায়গা পেয়েছি একজন নারী যথেষ্ট অর্থ বাঁচাতে পারে সেটা সে খরচ করে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া হেলথের পেছনে সে খরচ করে। প্রথম যে তার ছেলেরা একটু ভালোভাবে খেয়ে তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়া পিছনে, যে তার সন্তানদের একটু বেতন লেখাপড়া সেটা তাকে খরচ করবে। তারপরে থার্ড যেটা সে যে খরচ করবে সে যদি টাকা সাশ্রয় করতে পারে, সেভিং করতে পারে, তাহলে সে যেটা করবে সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট 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 বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে। অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিতে সে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্ট থাকবে। আপনি চিন্তা করেন একটা পরিবার, একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি তার মধ্যে 7টা পরিবার যদি অসুস্থ থাকে তাহলে এই সাপোর্ট দরকার। তাহলে 7টা পরিবার কিন্তু মোটামুটি 5-7 বছর পরে একটা মোটামুটি অর্থনৈতিক অবস্থানে আসে। এই যে 7টা পরিবার মিলে যে লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, তাহলে আপনি দেখেন সে হয়তো হাঁস মুরগি পালন করেছে, সে ডিমটা বিক্রি করেছে, আগের দিন কিনেছে, সেখান থেকে সে তার যে বিক্রিতে ইনকামগুলো সে গামছা কিনেছে, অথবা চুড়ি কিনেছে, অথবা কসমেটিক কিনেছে। অর্থাৎ কোনো না কোনো ইকোনমিতে 10 টাকা 5 টাকা করে ছোট 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 কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে করেছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প করবেন, তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটাকে ভাইব্রেন্ট করবে। আপনি একটা গ্রামকে এইভাবে আপনি মোটামুটি একটা আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ। অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার দিচ্ছি অন্তত আমাদের স্টাডি। সেজন্য আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুধু ছোট লাগছে, কিন্তু এটা লং টার্ম পজিটিভ ইফেক্ট অনেক অনেক অনেক। আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি বাংলাদেশের মোটামুটি 4 কৃষক আছে। বাঙালি কৃষক আছে, উর্দু কৃষক আছে, মালয় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমি ক্যাটাগরি কৃষকদেরকে আমরা প্রথমে বাঙালি, ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের। এই কৃষকদেরকে আমরা যেটা করবো, যেমন একজন কৃষক এখন ওই কৃষক কি কি চাষ করবে, আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা তার পক্ষে যখন শুরু করবো, তখন সারা বাংলাদেশে এই মুহূর্তে এই ডাটা আমাদের কাছে আছে, সরাসরি জমিতে চাষাবাস কাজ করেন 1.5 কোটি কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে জানি যে কার্ড প্রত্যেকটা মানুষকে কে তার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে আমরা কাজে সাক্ষীরায় কোন এলাকায় কোন কৃষকটি চাষ করছে, যেখানে কোন এলাকায় কোন কৃষক চাষ করছে, দিনাজপুর এলাকায় কোন কৃষক কি চাষ করছে, সব জিনিস আমাদের পুরো সিস্টেম। এবং আশা করি যেটা হবে, আমরা তখন জানতে পারবো যে ঠিক আছে ওখানে অমুক আলু চাষ করছে, ওখানে অমুক টমেটো চাষ করছে, ওখানে অমুক বাঁধাকপি চাষ করছে। বাঁধাকপির সাথে সে আর কি কি চাষ করছে, কত ছোট তাকে আমরা ফ্যামিলি কার্ড তার জন্য একটা ফসলের সম্পূর্ণ সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করি। সেটা বীজ হতে পারে, কীটনাশক এই পরিমাণ আমরা তাকে দেওয়ার চেষ্টা করি। আমরা বলতে পারি কেন দেওয়ার চেষ্টা করি, এই জন্য দেওয়ার চেষ্টা করি আমরা যে বিভিন্ন কারণ টাকা কষ্টের মধ্যে দিতে হবে, কিন্তু আমরা যদি এই সাপোর্টটাকে 5-7 বছর ধরে সাপোর্টটা দিতে পারি, তখন কিন্তু একটা সময় এসে কিন্তু সে একটা জায়গায় এসে কৃষকটা একটা জায়গায় এসে অর্থাৎ স্টেট থেকে যে সাপোর্ট দেওয়া হবে, তার যে রিসোর্সটা নিজের কাছ থেকে কিন্তু সেই রিসোর্সটা স্টেট করতে হবে, সেই রিসোর্সটা সে অন্য কোনো কাজ করতে হবে, কিন্তু স্টেট একটা সাপোর্ট এবং যে একসঙ্গে এই কৃষকটা একজন সচ্ছল কৃষক হিসেবে দান করা এবং সেই জন্য আমরা এই কৃষক আপনাদের কাছে প্রশ্ন করতে পারি
যে আমরা শুধু যারা জমিতে চাষ করছে তাদেরকে আমাদের যারা জমিতে চাষ করা হচ্ছে তাদেরকে আমরা এই কাজটা নকশা সৃষ্টি আছে তাদেরকে দিব। আমরা এই কাজটা দিব খামার হচ্ছে হাঁসগুলো পালন হচ্ছে, গরু পালন হচ্ছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামার হচ্ছে তাদেরকে আমরা চাই, তাদেরকে আমরা এই কাজটা করতে চাই। অর্থাৎ সরাসরি স্টেটের পক্ষ থেকে এই কাজটার মাধ্যমে আমরা তাদের যারা যারা এই কাজটা পৌঁছে দেব, একই সাথে কম সেখানে সস্তায় সব কাছেই সেই স্মার্টফোনের মধ্যে আমরা তাদেরকে অ্যাপ আমরা ব্যবহার কি সেই অ্যাপটা, এই অ্যাপটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি বাংলাদেশের সাইন্স কাজ করছি এটা নিয়ে। এর মধ্যে প্রায় 7 কৃষক আসতে কানেক্টেড আছে। এই কৃষকদের সুবিধাটা কি হচ্ছে, যেমন ধরেন বগুড়াতে অনেকটি উপজেলায় একজন কৃষক আছে, সে আগামীকাল তার জমিতে সার আছে, আগামীকাল বৃষ্টি হবে কি হবে সে বিনিময় আছে, সে যেটা করতে পারবে তার কাছে ওই একটা দিয়ে দিব, সেই একটা দিন সে চেক করে নিতে পারবে যে কালকে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় শেষ হয়, যদি বৃষ্টি না হয় তাহলে শেষ হয়, তাহলে আমরা এই কার্ডের মাধ্যমে আমরা ওই শুধু এটা আমরা আরেকটি সেই অ্যাপটাতে তার ফোনটা যদি সেটা ফসলের উপরে ধরে তার ফসলের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই ডেভেলপ করেছি ধীরে 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 আমরা সারা দেশে সকল কিছু কাজে এই সুবিধাটা আছে, এর বাইরে বীমার সুবিধা আছে, এর বাইরে কৃষি লোনের সুবিধা আছে, এই সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক আছে, তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটি করি সেটি হচ্ছে পিতামাতা ভরণ পোষণ আইন নামে এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছে যাদেরকে আমরা সবাই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে বৃদ্ধ পিতামাতাদের কিভাবে তাদেরকে সহায়তা করতে হবে এই ব্যাপারে আমাদের আমরা আশা করি আমরা জেলা দেশ সুযোগ হয়ে পরে আপনাদের উপস্থিত আছেন এই কাজ থেকে আমরা মাধ্যমে এরপরে আমি আপনাদের অনুরোধ করবো বৈষম্যিক আর্থসামাজিক উন্নয়নের টেকসই নারী ক্ষমতায়নের ব্যাপারে এর আগে বলেছি যে আমাদের যে বোঝানো যায় লক্ষ্য আমাদের দেশে এর আগে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনা করেছেন আপনাদের সকলকে ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা এই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের দেশে এখন বিভিন্ন স্কুল সমস্যা বিশেষ নির্দেশনা বেশি বিভিন্ন স্কুল এখন শুধু শিক্ষা দিতে আমি যেটা আগেই বলেছি শিক্ষার পাশাপাশি তাদেরকে আমাদেরকে অর্থনৈতিক এই নারীদেরকে আমাদের প্রতিষ্ঠিত এই নারীদেরকে সামাজিক অর্থনৈতিক শিক্ষার সাথে সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আমি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো যেই সমাজে মানুষের প্রযুক্তির দরকার হয়েছে, যেই সমাজে আমরা মনে করি আমরা আশা করি যেখানে সুন্দরভাবে আমরা শান্তি এবং সেগুলি আমরা ফ্যামিলি প্ল্যান আমরা প্রবর্তন করতে চাই, যে ফ্যামিলি প্ল্যানের মাধ্যমে
আমরা নারীদের কঠিন আমরা তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিক আমাদের একটি যেদিকে আমরা গার্মেন্টস যেদিকে আমরা প্রত্যেকটি বাংলাদেশি আমরা যখন বিদেশে যাই যারা বিদেশে থেকে বিদেশে যাই আমরা বাংলাদেশ এমন সুন্দর একটা হাসি আমাদের ভালো লাগে এই যে আমার মেয়ে বা ব্র্যান্ডের এই গার্মেন্টস শিল্পে বহু নারী কাজ করে বলা যায় টোটাল গার্মেন্টস শিল্পে যত মানুষ কাজ করে যত শ্রমিক কাজ করে তার 70% কিছু বেশি নারী এখন সমাজে উপস্থিত শুধু একটি সেক্টরেই থাকা আমরা না আমাদের মধ্যে কৃষিতেও কাজ করে আমাদের মধ্যে অন্য অনেক সেক্টরে কাজ করে আমাদের পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলি সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই যেখানে নারীদের আরো বেশি সংখ্যক কর্মসংস্থান সেটি গার্মেন্টস এর মতো অনেক সেক্টর আছে যেগুলো আমরা ইজিলি সেটা টয় সেক্টর হতে পারে সেটি লেদার সেক্টর হতে পারে যেখানে নারীরা কাজ করতে পারবেন সেটি এরকম আরো দেশের যে নারী জনগোষ্ঠী আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থা এরকম সেক্টর আমাদের সম্মানিত উপস্থিত আমাদের বিরোধী আমি হয়তো ঠিক রেগুলার নর্মালি আপনারা যেভাবে দেখতে অভ্যস্ত আমি ঠিক ওভাবে যাব নর্মালি সাথে লাইন বাই লাইন আমি যখন বিশ্বাস করি যখন জানি যে বিশ্বাস অবশ্যই তোমার পার্টি নেতৃত্ব এক্সপার্টরা মিলে সকল তৈরি করেছেন সকলের তবে এখানে যে বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লাগতে বা বেশি পছন্দ সেই বিষয়গুলো আপনি কৃষি কৃষি ব্যাপারে কিছু কিছুটা বলেছি এই বিষয়ে আর আমার কৃষি একটা খুব স্ট্রং সাপোর্ট দিবে যেটি লং টার্মে কৃষি এবং কৃষকদের গড়ে তুলবে আমাদের কৃষি আমাদের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেটি আমরা 91 সালে ফার্স্ট করেছিলেন দেশের খালেদা এইবারে ছিল 12 আমরা সক্ষম হলে 10 কৃষি ঋণ সেটিকে আমরা সক্ষম করতে চাই আমাদের যে স্ট্যাটিস্টিক্স আমরা হিসাব করে দেখেছি যে এই মুহূর্তে যত ঋণ আছে 10,000 টাকা কৃষি ঋণ সেটা সরকারের এমন কিছু কাজে কৃষকদেরকে সাপোর্ট করার জন্য কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটা সম্মানিত উপস্থিতবৃন্দ আমরা একটি কাজ শুরু করতে চাই এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই খাল খনন কর্মসূচি আমরা দেখেছি বিশ্বে গ্রাম যেরকম পপুলার একইভাবে শহর অঞ্চলগুলিতে খাল খনন কর্মসূচি অনেক পপুলার এবং খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই আমি আপনাদের সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিচ্ছি আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা হচ্ছে 20,000 কিলোমিটার ক্যানেল সারা দেশে এখন এর অনেকগুলো কারণ আছে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে 1 বছর আগে হঠাৎ করে একটি ফান্ড হয়েছিল দয়া করে আপনার সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা যে সুইমিং পুলের রেডিয়াস 50 স্কয়ার মাইল এবং ডেপথ হচ্ছে 7 মিটার আমাদের একটা সুইমিং পুল ছিল
সেই নর্থের অঞ্চলে যে বন্যাটা আসলো, আমরা যদি পুরোটাকে চিন্তা করে দেখবেন ওই পানি যে কাজ হয়েছে সেটা কিন্তু 15 দিন চলে গিয়েছে। কিন্তু আমরা যদি একটা 50 স্কোয়ার মাইলের একটা এবার ডেপথ হচ্ছে 30 মিটার, আমরা যদি এই পরিমাণ পানিকে, যে পানিতে আমাদের কাছে থাকবে যতটুকু আমাদের প্রয়োজন, সম্পূর্ণ চলে যাবে না। যদি আমরা এই পানিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই খাওয়া প্রিয় উপস্থিতি কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নর্মাল বোরিং অনেক অর্থাৎ সারফেস ওয়াটার এত ব্যবহার করেছে যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে করতে আমাদের অনেক নিচে চলে গেছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি, তাহলে আমাদের আগামী কয়েক বছর পরে ভীষণ খাওয়া হচ্ছে অন্য আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে। আপনি যত আন্দোলন ওয়াটার টেনে তুলবেন, আপনি আস্তে আস্তে ধরে আসে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে 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 নিচে কাজে বিভিন্ন বিষয় যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতি আপনার লক্ষ্য করেন একটু বাইরে থেকে জানার আপনার খেয়াল করে দেখবেন রাস্তার মধ্যে কম বেশি গিয়ে গাছগুলোকে দেখবেন গাছগুলো নেতিয়ে করার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় গ্রামের মহলগুলো এত নিচে চলে গিয়েছে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারেন না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হবে, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবো, তাহলে আমাদের ক্যারিয়ার থেকে অত্যন্ত আমার পরিকল্পনা একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প পুনর্চালন করো। এই বরেন্দ্র প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এই রাষ্ট্রের চাকরির রাষ্ট্রের বিস্তার মোটামুটি ঠাকুরগাঁও পঞ্চগড়। এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদনের বাড়ানো হয়েছে। এই প্রকল্পটি মোটামুটি এখন অলমোস্ট বৃদ্ধ। আমরা চাই এই প্রকল্পকে আবার চালু করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি খাতের মধ্যে আপনি চাই করেন ডান দিকে একটি জলবায়ু ঝুঁকি জলবায়ু ঝুঁকি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা হয়ে গেছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা হয়ে গেছে, যেভাবে সমুদ্রের আমরা যদি দেখি আমাদের সারা ভারতবর্ষে কিভাবে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটি এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করবো, 5 বছরে আমরা চেষ্টা করবো যদি খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপর আমাদের পরিকল্পনা 5 বছরে আমরা চেষ্টা করবো প্রায় 50 কোটি টাকা বৃক্ষরোপণ করার জন্য। এই ভিতরে আমাদের এক্সপার্ট আছেন, তারা কিভাবে কাজ করেছে যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজে চেষ্টা যদি বৃক্ষটা হবে কিন্তু যদি সেটা হতে পারে কিন্তু কত ভালো হবে, কারণ একটা সয়েল কিন্তু ডিফারেন্ট ক্লাইমেট আবহাওয়া, সেই জন্য আমরা সেভাবে চিন্তা করছি। এবং আরেকটি জিনিস হয়েছে, এখন এটা মডেলিং করতে হবে। আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা মানে 500 চারা রোপণ করুন, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে দেখতে পাবেন, সেজন্য এই সুবিধাটা হবে। তো আমাদের জলবায়ু ঝুঁকি মোকাবিলা করার জন্য আমাদেরকে জলবায়ু উপযোগী যে গাছগুলো আছে সেগুলো যেমন এই ভাষণের আমাদের নিশ্চয়কে জানা আছে যে নীল গাছ সাধারণত অন্য নর্মাল থেকে 3 গুণ বেশি অক্সিজেন থাকে। কাজে আমরা যদি নীল গাছ প্রচুর পরিমাণে ভাষণে লাগাতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা আমাদের অবশ্যই এর বাইরে আমাদের যেমন আমাদেরকে ইলেকট্রিক
কৃষি একটি বিরাট বড় সমস্যা। সেটা হচ্ছে কৃষক এবং বাজারের এটা বিভিন্ন কারণে আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজার মিডিয়ামের যে পরিবার আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায় এই বিষয়টা তাহলে কৃষির সাথে উৎপন্ন যে দ্রব্যগুলো সেটার দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে মানুষের কাছে কম মূল্যে আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল ফলাদি শাকসবজি উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোন শাকসবজি ফল ফলাদি 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই এবং যেটাকে কোল্ড স্টোরেজ বলে। আমরা এইভাবে কাজ করছি যে কোথায় কোথায় আমাদের কি উৎপাদিত হয় কিভাবে যেমন চাপাই নেওয়া আমরা কিভাবে রিজার্ভ করা সম্ভব করতে পারে সেইভাবে আমরা সেখানে হিমাগার যেখানে আমাদের কমেন্ট আছে সেই সিলেট অঞ্চলের বিভিন্ন ধরনের কমেন্ট হচ্ছে। এই কমেন্টগুলো অনেক সময় দেখি যে কৃষকরা সেই প্রপার দাম আছে, কারণ একটা সার্টেন টাইম করে সেই দেশকে রেফ্রিজারেট করবে সেই অবস্থায় মানে এই সমস্ত জিনিসটা আমরা মা করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা এই সিস্টেম সময় উপস্থিত। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করবো কর্মসংস্থান উন্নয়ন। কর্মসংস্থান উন্নয়ন আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে। আমরা যদি আমাদের ডেমোক্রেসি পপুলেশন ডেমোক্রেসিটা দেখি যে 15-20 বছর মধ্যে আমাদের 60-65 বছর পর্যন্ত, তাহলে এই সুবিধা আমরা পাবো 2040 সাল। অর্থাৎ আমাদের যারা ইয়াং জেনারেশন এদেরকে যদি আমরা আগামী 40 সালের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনৈতিক যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো। অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে পারবো। সেই জন্য আমাদেরকে যে কোনোভাবে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা অর্থাৎ 15 থেকে 60 সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যে শ্রেণী আছে তরুণ বলতে তাদের কর্মসংস্থান ব্যবস্থা। আমরা এখানে অনেকগুলো বিষয় চিন্তা করেছি, তার মধ্যে বিষয় আলোচনা বিদেশি ভাষা। আমাদের দেশে প্রচুর মানুষ বাইরে যাচ্ছে, আমরা যদি এই মানুষগুলোকে যারা বাইরে যায় এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স পাই তাহলে এটি কিন্তু এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণে কিন্তু সে অনেক জায়গায় দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে আমরা তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করেছি। আমাদের এই ভিতরে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেক করেছি যে আগামী 10 বছর পর্যন্ত কোন কোন দেশে কি কি ধরনের মানুষ যেতে পারে, কি কি ধরনের মানুষ যাওয়ার আছে সেটির ভিত্তিতে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটটাকে ঢেলে সাজানো। এর বাইরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা এসএমই অর্থাৎ এসএমই ছোট বা মিডিয়াম যে ইন্ডাস্ট্রি সেখানে সব আমরা যারা অনলাইন শপিং করেন অ্যামাজন আলিবাবা এই প্রতিষ্ঠানের সাথে আমাদের এইখানে যে দ্রব্যগুলো পাওয়া যায় প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো কিন্তু রকেট সায়েন্স প্রোডাক্ট না, বরং এই প্রোডাক্টটা খুব সহজে তৈরি করা সম্ভব। আমরা যেটা করতে চাচ্ছি আমরা এসএমই এন্টারপ্রেনার যারা থাকবে তাদেরকে আমরা এনকারেজ করতে চাইছি যে তারা এই ধরনের ছোট 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 প্রোডাক্টগুলো এবং আমরা সরকার দেখে বিভিন্ন সময় আমরা অ্যামাজন এবং এই আলিবাবা এই প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি যে তারা তাদের প্রোডাক্টটা বাংলাদেশ যখন তারা বাংলাদেশ থেকে তাদের স্বাভাবিকভাবে আমাদের এই ফ্যাক্টরি এই
সম্মানিত উপস্থিতি, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা যে পরিকল্পনায় গ্রহণ করি প্রত্যেকটি পরিকল্পনার অন্যতম প্রাইমারি লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান, যত বেশি সংখ্যক কর্মসংস্থান। এর বাইরে আমাদের পরিকল্পনা আছে আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অনলাইন বা আইটি কাজ করে, কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেমেন্ট সেটা তাদের বিভিন্ন প্রফেশনাল হিসাবে আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট বিষয়ে আছে, এই পড়াশোনা এই পেমেন্ট আছে, এইগুলোকে আমরা ইনভাইট করছি, এইগুলোকে আমাদের দেশে নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি শিক্ষা, মানব সম্পদ এবং স্বাস্থ্য সেবা এটিতে আপনাদেরকে নজর রাখতে হবে। আমাদের শিক্ষা খাতে জিডিপি 5% আমরা বরাদ্দ করেছি, অবশ্যই একবারে সেটা পর্যায়ে আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আপনারা বলতে পারেন ফ্রি ওয়াইফাই সরাসরি খাওয়া, এটা জিনিসটা এমন হবে কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করে লগ ইন করার পরে তাকে ছোট একটি অ্যাড দেখতে হবে, অ্যাডটি ভালো লাগে বা না লাগে অ্যাড দেখতে হবে। এই জন্য একটা দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে যে খরচ সেই খরচ এবং তারপরে সে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবে। এর বাইরে আমরা ওয়ান টিচার ওয়ান আমাদের প্রায় প্রথম প্রাইমারি স্কুল এবং তারপরে সেকেন্ডারি স্কুলে যত টিচার আছেন তাদের একটি ট্যাগের আন্ডারে নিয়ে এসেছে, যার মাধ্যমে তারা যেমন শিক্ষা দিতে পারবেন একইভাবে তাদের কোন ট্রেনিং দিতে হবে, সেই ট্যাগের মাধ্যমে তাদেরকে আমরা সেন্টারি শিক্ষা আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্কুল ইউনিফর্ম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অবশ্যই এটা আমরা সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্ম দিতে চাচ্ছি। এই ইউনিফর্ম দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পড়বে তখন বাচ্চাদের মধ্যে ডিসিপ্লিনের সে উন্নতি আসে, সেই মানসিকতা আমরা এরপরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাস্থ্য সেবা। আমি চেষ্টা করছি আমি এরপরে স্বাস্থ্যতে আসতে চাচ্ছি। স্বাস্থ্যতে আমরা যদি মনে করি, দেখুন বাংলাদেশ 20 কোটি মানুষ, আমরা অনেক বলতে পারি 20 কোটি মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া কয়েকটা পসিটিভ, কিন্তু তার আগে যদি আমরা এর চেয়ে ভালো ছিল পুরো বইটা পড়ে দিল এতক্ষণে শেষ হয়ে শেষ হয়ে যেতে অনেক অর্থাৎ আমরা যদি একটা মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি তাহলে অবশ্যই সেই মানুষকে হসপিটালে যাওয়া যাবে, হসপিটালে না গেলে হসপিটালের চাপ কম হচ্ছে। কাজে এই কাজটি করার জন্য প্রিভেনশন আমরা করার জন্য আমরা প্রায় 1 লক্ষের মতো স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছি সারা দেশে। যে স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে, গ্রামে বাসায় বাসায় যাবে, গিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবা ধরে রেখে তাদেরকে অ্যাওয়্যার করবে যে এটা একটা কাজ না করলে ডায়াবেটিস হবে না, এটা একটা কাজ না করলে হাই প্রেশার বা হার্টের প্রবলেম হবে না, এটা একটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না, এই ধরনের জিনিসগুলোকে তাদেরকে বের করবে। তারপরে আমরা চাচ্ছি যে প্রথমে যদি মানুষকে অসুস্থ করতে বাঁচানো যায় তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটা কম হবে, যে রিসোর্স আছে সেটা দিয়ে তারা সত্যিকারের অসুস্থ হবে তাদেরকে কিছুটা বেটার ট্রিটমেন্ট হবে। এটা সকল অসুখ বিসুখের ক্ষেত্রে না, এটা যেমন ক্যান্সার আছে, যেমন হার্টের প্রবলেম আছে, এই ধরনের যেগুলো আছে বা কিডনি আছে, এই ধরনের যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে সেটার ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা ছিল। অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিংবা সরকারি সবাইকে দিতে পারছে, তাই সেখান থেকে কিছু রোগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটাল আছে যেটা স্ট্যান্ডার্ড করতে হবে, আমরা সেই রোগীটাকে সেখানে ট্রান্সফার করে দিতে হচ্ছে, সেটা কষ্ট সরকারের পক্ষ থেকে এইভাবে সিলেক্টেড কিছু অসুস্থতা
যেগুলো লাইফ সেভিং সর্ব রিস্ক হয়ে যায় মানুষের জন্য সেই ধরনের অসুখ তোমরা কি কাজ করবে জ্বর। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করবো সম্মানিত উপস্থিতি অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের আমরা যদি সত্যিকার পেশাদার এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণ অবসরপ্রাপ্ত সেবা সদস্যদের ক্ষেত্রে আমরা 1 rank 1 pension পদ্ধতি চালু করি। চন্দ্র উপস্থিতিবৃন্দ আমি দেখুন বাংলাদেশের বিষয়ে আমরা দাবি করেছি বহু চাকরি বিভাগ আছে, স্বাস্থ্য বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে, আমাদের ফরেন পলিসিটা খুব সম্পর্কে শিখে গেছে, অর্থাৎ আমার দেশের স্বার্থ আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধু সহযোগিতা করে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করব, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, অবশ্যই আমার দেশের স্বাধীনতা এই জন্য আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা দেখি আমার দেশের মানবিক সমস্যা সেটা সকল জানছি আমাদের নিজেদের দেশের জনসংখ্যা বিষয় এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থান খাদ্য সংস্থা চিকিৎসা সংস্থা সকল আমাদের প্রায় 1.2 মিলিয়ন রোহিঙ্গা আছে, তারা মানবিক অবশ্যই তাদের দেশে কি অবস্থা আমরা এখানে বাংলাদেশে অবশ্যই, কিন্তু আমরা চাবো যে তাদের এলাকায় তাদের ঘরে তাদের জন্য সেই সিচুয়েশন এবং তারা তাদের এলাকায় অর্থাৎ আমরা বিভিন্ন তথ্য সেই তথ্য নিশ্চিত পদ্মা তিস্তা সহ বিভিন্ন পানি নদীর পানি অসুবিধা আছে, আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানি ন্যায্য হিসাবে পেতে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে মোট অ্যাক্টিভিটি করার আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন তারা যাতে আরো বিভিন্ন সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই, আমাদের যে সেগুলোকে সম্মানিত উপস্থিতি এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি শ্রমিক এবং প্রবাসী একটি সমস্যা আছে আমাদের দেশের নারী পুরুষ এবং প্রতিবন্ধী যারা তাদের ক্ষেত্রে একটি বেতনের ব্যাপারে একটি বৈষম্যমূলক আচরণ অনেক জায়গা আমরা পর্যায়ক্রমিকভাবে এই সমস্যাটি সমাধান করতে চাই, অর্থাৎ নারী পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন বেতন আমরা নিশ্চিত করতে চাই। আমরা একই সাথে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। আমরা পর্যায়ক্রমিকভাবে শিশু শ্রম বন্ধ করার পরিবেশ আমরা নিশ্চিত চাই। আমাদের যে প্রবাসী আছে এই প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই আর্থিক
বাইরে এবং করে এই তো ঘাটতির মধ্যে তার সবার বেশি বেতন যখন উনি ফিরে আসবেন সমস্যা এই হয়। ঘাটতির মাধ্যমে উনি কি কি কাজ করছেন সেটা তাহলে আমার বিকল্প আর একটা চাকরি সুন্দর করতে হবে। পরিবেশের বিশ্বাস পান। এটিকে আমরা নাম দিয়েছি যে প্রবর্তন করতে চাই, এটাকে আমরা নাম দিয়েছি প্রবাসী খাত। এর বাইরে আমরা প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রণোদনা করতে চাই। ওই উপায় রাষ্ট্রের যে উপায় আছে সেই উপায়ে যখন ওনারা টাকা পাঠাবেন সেটার উপরে আমরা তাদেরকে প্রণোদনা করতে চাই। এই টাকার অঙ্কের বেশি হলে অবশ্যই তাদেরকে আমরা সেই প্রণোদনা করতে চাই, যাতে করে তারা দেশে যখন ফিরে আসবে সেই প্রণোদনার পয়সাটা নিয়ে যাতে তারা তাদের ফোনে কাজে করবে। সম্মানিত উপস্থিত, এরপরে আমি আপনাদেরকে আমাদের এইটা বৈষম্যিক আত্মসমাজ উন্নয়ন টেকসই রাষ্ট্র সম্পর্কে লাস্ট এখানে আছে আমাদের সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবটা আমি আগেই বলেছি 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষ চাই। একই সাথে 5 বছর পর্যন্ত একই সাথে আমরা 2030 সালে 20% বিদ্যুৎ আমরা নবায়ন অর্থাৎ সোলার দিয়ে যেতে হয়, সোলার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেটি যেখান থেকে আমরা একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যে সবুজ বিপ্লবের কথা বলছি, 5 বছরে 25 কোটি গাছের যে কথা আমরা বলছি, এটির মাধ্যমে আমরা সবুজ অর্থনীতি অর্থাৎ কার্বন ট্রেডিং মার্কেট আমরা গঠন করতে চাই। এবং এই কার্বন ট্রেডিং মার্কেট গঠনের মাধ্যমে আমরা বিশেষ করে দেখেছি যে আমরা মোটামুটি $1 বিলিয়ন আমরা যেটি খুবই সাধারণ আছে, আমরা 1 বিলিয়ন আমরা যদি আমাদের এই বৃক্ষরোপণ সবুজ বনানী এই কার্যক্রম যদি আমরা মোটামুটি প্ল্যানিং সম্পাদন করতে পারি তাতে এই $1 বিলিয়ন আমরা খুব কঠিন আমরা প্লাস্টিক এবং এই জাতীয় জিনিসের ক্ষেত্রে এই বিষয় এই 3R উপরে আমরা গুরুত্ব আমাদের পরিবেশ যদি আমাদের আমাদের পরিবেশের যদি আমাদের বসবাস উপযোগী করে তাহলে এই 3R যে কোনো আমি সেটা এই করে দিলাম। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের থার্ড চ্যাপ্টার, অনেক কিছু আমরা এই ভূমি অর্থনীতি পুনর্গঠন শুরুতে আমরা অর্থনীতি গণসংস্থান বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার সৃজনশীল অর্থনীতি উন্নয়ন সেবা বিদ্যুৎ আমরা অর্থনৈতিক অর্থনৈতিক অথবা অর্থনীতি আদি অলিভারের যে কাঠামো ছিল সেটা আমরা অর্থনৈতিক গণতন্ত্র হচ্ছে কতিপয় কোনো বিজনেস অর্থনীতি আমরা ডিস্ট্রিবিউট যেখানে অবশ্যই সকল মানুষের একটি বেনিফিট সকল মানুষের গণতন্ত্রকে নিজের কন্ট্রিবিউশন অর্থাৎ সকলের অংশগ্রহণ এবং সকলের উন্মুক্ত একটা অর্থনীতি সকল মুসলিমবৃন্দ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অবজারভেশন যে কোনো দেশের অর্থনৈতিক তখন শক্তিশালী অর্থনৈতিক স্থিতিশীলতা তখন হয় যখন সেই দেশের মধ্যে অনেক বড় মাত্রা আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যেটি কয়েক বছর আগে প্রায় সেই মধ্যবিত্ত শ্রেণীকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে আমি আগেই বলছি আমাদের অর্থনীতি বা যে কোনো
যে কোনো অর্থনৈতিক কার্যক্রম যত বেশি সুবিধা হবে, কারণ আমরা মনে করি যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি তত বেশি এবং সেগুলি আমরা বলেছি যে আমরা 2024 সাল থেকে আমরা বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অনেকগুলো বিষয় আছে বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে এই ক্যাপিটাল আমরা নিয়োগ করতে চাই, অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে, এই ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিড়ম্বনা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা ক্যাপিটালকে নিয়োগ করতে চাই, যার দায়িত্ব হবে যে বিদেশি বিনিয়োগ করবে তার যাবতীয় যত কাগজপত্র যত কিছু ফর্মালিটি আছে সেই ক্যাপিটাল তার হয়ে সকল কাজগুলো সম্পন্ন করবে, সকল কাজগুলো সম্পন্ন করবে যাতে সেই বিদেশি বিনিয়োগকারী হস্তক্ষেপ করে যেতে না পারে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাই অর্থনীতি সমাজ বিনিয়োগ অর্থনীতি এমন একটি বিষয় আমরা যদি এটি যদি স্বাধীন চাই তাহলে অর্থনীতি কোনোভাবে সুন্দর করা এবং সেগুলি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা চিন্তা ভাবনা পলিসি করবো এবং আমরা চিন্তা ভাবনা পলিসি করবো সেটিতে আমরা স্থির করতে চাই, হুট করে আমরা পলিসি পরিবর্তন চাই যা আমরা আমাদের বিনিয়োগ আমাদের ব্যবসায় আমরা লাইসেন্সিং প্রক্রিয়াকে সহজকরণ লাইসেন্সিং প্রক্রিয়া সহজকরণ করলে আমাদের ব্যবসা উৎসাহিত হবে, বিদেশি বিনিয়োগকারী ব্যবসায় অনেক সময় আমরা দেখেছি লাইসেন্সিং প্রক্রিয়া বর্তমানে অনেক কঠিন জটিল থাকার কারণে অনেক নিয়মিত করেছে দেশীয় বিদেশীয় তারা হচ্ছে অনেক সেটিকে আমরা ইজি করে সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি আমাদের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সের উপায়গুলো কিন্তু একটি জাতি বা একটি দেশ যুগের পর যুগ একটি সেক্টরের উপর কোনো ইন্ডিপেন্ডেন্স এবং সেই জন্য আমরা মনে করি যে আমাদেরকে আরো সেক্টর এবং এই সেক্টরগুলো রপ্তানি সেক্টর হিসেবে বিবেচিত হয়। আমরা ফার্মাসি আমরা আমরা আইটি আমরা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি এরকম অনেকগুলো রপ্তানিমূলক শিল্প এবং এই রপ্তানিমূলক শিল্প আমরা কত বেশি থেকে আমরা প্রাইভেটাইজ করতে আগামী 5 বছর বা 10 বছর এই সেক্টরগুলোকে আমরা প্রাইভেটাইজ করব এবং যেই সেক্টরগুলোকে আমরা প্রাইভেটাইজ করব সেগুলোকে আমরা প্রণোদনা দিতে চাই, ইনসেন্টিভ দিতে চাই। এটা এমন হবে তাদের বা যে সেই সেক্টরগুলো সেই জিনিসগুলো আমরা তাদেরকে করব। সময় উপস্থিত অর্থনীতি নিজের আমরা বিগত দিনে যে ব্যাংকের হাতে রাজনীতি আমরা বিশ্বাস যে ব্যাংকিং খাতকে যে কোনো রাজনৈতিক মুক্ত এবং কারণ আমরা যদি ব্যাংকিং খাতকে রাজনৈতিক তাহলে এটি অর্থনীতি হবে যেটি আমরা এরপরে আমরা শিক্ষা অর্থনীতি এর মধ্যে আমি আসলে যে আমরা নতুন নতুন শিল্প গঠনে নামছি। এর মধ্যে একটি বিষয় আছে এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট
আমরা এর আগে দেখেছি বিগত সরকার দেখেছি অনেক বিনিয়োগ হয়েছে কিন্তু কর্মসংস্থানের কাজ আমরা 100 মিলিয়ন একটা ফ্যাক্টরি দেখি কিন্তু তাদের যত মানুষ কর্মসংস্থান পাচ্ছে আমরা যদি 10 মিলিয়ন দিই বা 1 মিলিয়ন দেখছি যে সেটা অধিক কর্মসংস্থানের কাজ সেখানে আমরা আভ্যন্তরীণ শিল্প ভিত্তিকে শক্তিশালী করা এবং শিল্প খাতে বহুমুখীকরণের লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে বিশেষ করে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পে সুনির্দিষ্ট বা কারিগরি স্থাপক প্রদানের জন্য আমরা বিশেষ গুরুত্ব এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে বাংলাদেশের শিল্প বন্ধ হওয়া মানেই অর্থনৈতিক গতি শিল্প বন্ধ হওয়া মানে বহু মানুষ বেকার শিল্প বন্ধ হওয়া মানে বহু মানুষের সংসার বহু শিক্ষার্থীর জীবন নষ্ট সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সব বন্ধ শিল্প আছে প্রত্যেকটি জন্য দরকার আলাদা আলাদা বসে আমরা পলিসি বের করবো যে ওই শিল্পগুলোকে আবার চালু করা যায় এবং সেখানে যাতে আবার অর্থনৈতিক কর্মসংস্থান সেখানে তারা নতুন করে কর্মসংস্থান আমি এরপরে কি দায়িত্ব আছে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দিচ্ছি যেমন বিভিন্ন অঞ্চলে আমরা নামাজ পড়তে এবং এই টুপি সারা বিশ্বে কাজে আমরা যদি ওই শিল্পকে যারা করছে তাদেরকে সহযোগিতা এবং আরো নতুন যারা করছে তাদেরকে আরো অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে আরো অধিক সংখ্যক এক্সপোর্ট যাবে এবং এক্সপোর্ট যাওয়ার মধ্যে মূল এরপরে আছে আমাদের দেশের যে হস্তশিল্প আছে আমরা খেয়াল করে দেখেছি অধিকাংশ হস্তশিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের নারী শ্রমিকরা আমরা এই সেক্টর থেকে উৎসাহিত করছি বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা উৎসাহিত করছে এটিকে উৎসাহিত করার মূল লক্ষ্য হচ্ছে নারীদেরকে স্বাবলম্বী করা নারীদেরকে এমপাওয়ার করা সামাজিকভাবে এবং একই সাথে আমাদের যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এটিকে ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে এটিকে ধীরে ধীরে ভবিষ্যৎ এবং দেশে আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে আমি যদি নাম করে ফেলি যেমন কেক ক্রাফট মেন্টেন ব্র্যান্ড আছে এরকম অনেকগুলো আছে আমরা পৃথিবীর বড় বড় দেশ যেগুলো আছে আমরা বাংলাদেশের শিল্প আছে এই শিল্পগুলোকে যদি আমরা সাপোর্ট দিই যে তারা পৃথিবীর বড় বড় যে স্টোরগুলো আছে সেগুলো তাদেরকে সাপোর্ট দিতে আগামী 1 বছর 2 বছর 3 বছর ধরে ট্যাক্স রিভিশন বিভিন্ন সুযোগ দিচ্ছি তাহলে আমরা আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক মার্কেটে আমরা একটা বসার বা দাঁড়ানোর একটা সুবিধা তৈরি করতে সক্ষম সমাজ উপস্থিতি কিন্তু এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করবো সেবা খাতের সেবা খাতটা এখানে আমরা অনেক কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা ব্যাংকিং আছে আইটি আছে এইগুলো যদি আমরা ঠিকভাবে সামনে দিতে গড়ে তুলতে সক্ষম করি তাহলে ব্যাংকিং থেকে আমরা প্রচুর ব্যাংকিং সার্ভিসেস এখানে আমরা আইটিতে আমরা প্রচুর পরিমাণে জব করি অর্থনীতি আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন এখানে সার্ভিস ইন্ডাস্ট্রি যদি ঠিকভাবে তৈরি করতে পারি এখানে একই সাথে আমরা সেবা খাতে থেকে প্রযুক্তি নির্ভর এবং রপ্তানি করার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক একইভাবে আমরা আন্তর্জাতিক সার্টিফিকেশন ব্র্যান্ডিং যেগুলো আছে যেমন বিভিন্ন আইটি কোম্পানি আছে এদের যদি আমরা বাংলাদেশে নিয়ে আসি তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা এই তাদের যখন কাজ করতে শুরু হবে তাদের ইনকাম বাড়বে আরো অধিক সংখ্যক মানুষের কাজ করার অপরচুনিটি
এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব বিদ্যুৎ জ্বালানি ও পরিবহন সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিদ্যুৎ খাত এখানে অনেক কিছু করা আছে। বিদ্যুৎ খাত অনেক পয়েন্ট আছে। আমি আপনাদের পয়েন্ট আলোচনা করবো না। আমাদের সবচেয়ে প্রথমে বিদ্যুৎ খাতে আমরা কে কোন ছাড় আপনাদের যে কাউকে যদি আমি প্রশ্ন করি আপনারা এক বাক্যে একটি উত্তর দিবেন যে আমরা নিরবিচ্ছিন্ন দিচ্ছি, তাই নাকি? সবাই কিন্তু এটাকে নিরবিচ্ছিন্ন দিচ্ছে। তাই আপনাদের মতন আমিও একজন মানুষ যে যাত্রা কর্মকুশলী হিসেবে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পরিস্থিতি তৈরি করা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। আপনাদের কাছে শিখে হচ্ছে আপনাদের বিদ্যুৎ আমি তবে আমরা যখন বলছি অলরেডি হয়েছে যে 2030-এর মধ্যে আমরা 20% নবায়নযোগ্য বিদ্যুৎ যেগুলো আমরা তৈরি করতে চাই, একই সাথে আমরা আমাদের ঢাকা শহরে 7,000 টন ময়লা আবর্জনা এইভাবে যদি আমরা চিন্তা করি মানুষের সকল অসুবিধা হয়ে কাজে আবর্জনাকে পরিবেশকে রক্ষার জন্য আবর্জনা থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি করা যায় আমরা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছি এবং এখন আমি বলতে পারি এছাড়াও আবর্জনা খুবই দ্রুত আমরা আবর্জনা থেকে ইনশাআল্লাহ বিদ্যুৎ উৎপাদন এই বিষয়ে সম্মানিত উপস্থিতি কিন্তু এরপরে যে যোগাযোগ পরিবহন যোগাযোগ পরিবহন খাতে ওই সম্পর্কে যদি আমরা নিয়ে আসি আমরা সম্পূর্ণ বাংলাদেশটাকে আমরা রেল লাইনের মাধ্যমে কানেক্টিভিটি রেল লাইনের মাধ্যমে অবশ্যই লোড আছে হাইওয়ে মোটরওয়ে বাস ট্রাক অবশ্যই কিন্তু রেলওয়ের মাধ্যমে এই জন্য রেলওয়ে ডেভেলপ তাহলে কিন্তু মানুষের যাতায়াত খরচ নিজের যাতায়াত খরচ হবে কোনো পরিবহন সেটি অনেকাংশে কমে আসবে। এই কমে আসার ফল যেটি হবে মানুষের সহজে যাতায়াত রেলওয়ে কানেক্টিভিটি মানুষের সহজে যাতায়াত করতে হবে একসাথে তার ব্যবসা তার অর্থাৎ তার জন্য আমাদের দেশে নৌ পরিবহন বা জলপথ আছে আমার অর্থনীতি অনেক খাবারই বড় হয়ে গেছে এই খাওয়ার মাধ্যমে একই সাথে বিভিন্ন নদীতে যদি আমরা সক্ষম আমাদের যে আমরা যে নৌ চলাচলের ব্যবস্থা আমরা অনেক ভালো কারণ আমাদের দেশে এমনি শুধু রোড প্রমোশন দিয়ে আমরা সকলে জানতে আমাদের যত অর্থনীতি আছে সব সমাজ উপস্থিত এরপরে আপনাদের অনুরোধ করব এই চ্যাপ্টারে আইসিটি এই ডিপার্টমেন্ট আইসিটি যে চ্যাপ্টারটি আছে সেটা থাকে আইসিটিতে আমরা আমাদের আছে সাইবার আমরা বিশালটা কত বৃষ্টি ম্যানেজ করে দিচ্ছে কর্মসংস্থান যারা সেই কন্টেন্ট ক্রিয়েশন কাজ করে আপনাদের অনেকে জানা আছে সাউথ কোরিয়া এরা এখানে যারা ইয়াং জেনারেশন আছে এরা কন্টেন্ট ক্রিয়েশন খুব ভালো করে এবং খুব সম্ভবত গত বছর তাদের শুধু কন্টেন্ট ক্রিয়েশন থেকে তাদের ইনকাম ছিল দেশের মতো ছিল পরিস্থিতি গ্রহণ করার মাধ্যমে আমাদের এই ছেলেমেয়েদেরকে ট্রেনিং দিতে পারি একটু তারা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি আমাদের বিশ্বাস যে এখানে আগ্রহ আমরা বলেছি আগ্রহের বেশি আমরা তৈরি করতে পারবো এবং প্রচুর পরিমাণে আমরা সবার জন্য এখানে বলছি দ্রুত বিনামূল্যে উচ্চগতির দ্রুত বিনামূল্যে কিভাবে আমরা প্রভাব করতেছে ছোট যে তাদের এই আমি আবার সময় সমাজ উপস্থিতি আমাদেরকে একটি বিষয় খুব সিরিয়াস হবে এই বিষয়টিতে আমাদের বহু মানুষ কষ্ট পাচ্ছে বিশেষ করে নারী সমাজের সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে সেটি হচ্ছে
জাতীয় সাইবার বুলিং এবং নারী বিশেষ সাইবার আমাদের নারী সমাজের সদস্যরা বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার। কাজে এই ব্যাপারে আমাদেরকে কঠোর এবং সেই পদক্ষেপ যাদের বুলিং এর শিকার, যারা বুলিং করে তাদের দেশের আইন আসলে দুজনে ফাঁকায় ফাঁকায় তো ফাঁকা ঢুকে যান এরপরে ফাঁকায় আচ্ছা ঢুকে যান উল্লেখ করে নেই আপনাদের সামনে বাংলাদেশে এই মুহূর্তে যে আইসিটি মিনিস্ট্রি আছে আপনাদের অনেকেই জানা আছে। এই আইসিটি মিনিস্ট্রি 2003 সাল পর্যন্ত এটি পূর্ণ সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউশন এবং তাদের যে সরকারি সময় আইসিটি মিনিস্ট্রি একাডেমি মিনিস্ট্রি বের করে নিয়েছে আমাদের একটি ইনস্টিটিউট। অর্থাৎ 2004 সালে বিএনপি সরকার এই আইসিটি গুরুত্বকে অনুধাবন করেছিল এবং সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আমাদের মিনিস্ট্রি এরপরে রাজস্ব আয়ের ব্যবস্থাপনা আছে। রাজস্ব আয়ের ব্যবস্থাপনার অনেকগুলো সেক্টর আছে, আমি আলোচনা করব না, যে আলোচনা করব আমি একটা কথাই বলব। একটি দেশ পরিচালনার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন হয়, রিসোর্সের প্রয়োজন হয়। আমরা মনে করি আমরা যদি আমাদের সরকার মানুষের কর্মসংস্থান যত বেশি তৈরি করতে পারে, বিনিয়োগের ব্যবস্থা যত বেশি তৈরি করতে পারে, যত বেশি মানুষকে বিনিয়োগ করতে পারবে, অটোমেটিক নর্মালি সরকার বাড়বে। আমি সেটা বরাবর আপনাদের সামনে বলেছি, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশে বিদেশে বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান বিনিয়োগ করা, শিল্প এবং যাতে করে বিশ্ব মানুষ কর্মসংস্থান। কারণ বিনিয়োগ করে নিজ দেশ নিজে থেকে রাজস্ব আয় নাগরিকের আয় যত রাষ্ট্রের আয় সেদিন আমরা ওইভাবে ট্যাক্সেস আমরা চাই নাগরিকের আয় বাড়ানো যা নাগরিকের আয় বাড়ানো সরকারের রাষ্ট্র আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা চাই। এরপরে সময় কিন্তু আপনাদেরকে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন আমি এটাও বলেছি বাংলাদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রুপ আমরা কিন্তু চট্টগ্রাম ইস্যু আমরা চট্টগ্রামকে চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজনীতি হিসেবে আমরা রাজধানী হিসেবে ঠিক একইভাবে উত্তর অঞ্চল আমরা সকলেই জানি যে বাংলাদেশের উত্তর অঞ্চল হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা। কৃষি নির্ভর কাজে এই কৃষি নির্ভর এলাকায় সেজন্য আমরা চাই উত্তর অঞ্চলে কৃষি বৃদ্ধিতে কি কি ইন্ডাস্ট্রি করতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রি যারা এর ভিতরে উঠছেন বা করতে চান সেই মানুষগুলোকে ভালো প্র্যাকটিস করার এনকারেজ করা, যাতে তারা সেই ধরনের কৃষিকে সেই ধরনের শিল্প তারা গড়ে তুলতে চান। এর ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে বরেন্দ্র অঞ্চল যে হচ্ছে বরেন্দ্র প্রজেক্ট যেটা আছে সেটিকে আমরা পুনরায় চালু করতে চাই। এর বাইরে আমি এর মধ্যে করেছি আম সংরক্ষণ, আমাদের প্রচুর আম হয় রাজশাহীতে, প্রচুর আম হয় চাকরিগঞ্জে। এই আমগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায় বা আমগুলোকে যেগুলো আম নষ্ট হতে পারে সেগুলো নষ্ট কৃষি সংক্রান্ত আরো বিভিন্ন সেগুলোকে কিভাবে প্রচুর আমাদের আলু প্রোডাক্ট আলু বায়োপ্রোডাক্ট কি হতে পারে সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করতে সহযোগিতা গ্রো করার মাধ্যমে একদিকে যেরকম ইনভেস্টর ঠিক একইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা যে হাওড় বলা আছে পরের যে স্লাইড আমাদের
সুট করে আসছে, শেভ করে আসছে, ক্লিন শেভ। চুলটা হালকা পাকায় নিয়ে আসছে সাইড দিয়ে, কালার করে বারাকি বারাকি নিয়ে আসছে। এটির মাধ্যমে আমাদের হাওয়া যাকে আমরা দেখতে পাবো, দেখতে খুব সুন্দর এগুলো। সেই জন্য এগুলোর মাধ্যমে আমরা এটাকে প্রোটেক্ট করার মাধ্যমে আমরা উপকূল উন্নয়ন গঠনের একটি পরিকল্পনা আমাদের আছে। এই উপকূল উন্নয়ন গঠনের মাধ্যমে আমরা ব্লু ইকোনমি এবং পর্যটনকেও এখানে এরপরে আপনাদের আমি অনুরোধ করবো যে নগরায়ণ ও আবাসন এবং নিরাপদ টেকসই ঢাকা সম্পূর্ণ উপস্থিতিবৃন্দ, ঢাকা পৃথিবীর যে কোনো দেশের রাজনীতিতে অত্যন্ত এখন কেন মানুষ ঢাকায় আসছে? ঢাকায় মানুষ এসে বসবাস করছে অনেকভাবে, সন্তানের চিকিৎসা, বাবা মায়ের চিকিৎসা, সন্তানের লেখাপড়া, জব সিকিউরিটি, এনভায়রনমেন্ট সব কিছু মিলে মানুষ ঢাকাতে কিছুটা বেরোয়। কিন্তু আমরা যদি এই ফ্যাসিলিটিগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় সেখানে যদি তৈরি করতে পারি এবং সেখানে খরচ কম হয়, সেখানে যদি আমাদের স্কুল থাকে, সেখানে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করে, সেখানে পরিবেশ যদি সিকিউরিটি হয়, তাহলে আমরা মনে করি যে মানুষ সেখানেই থাকবে। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, সেখানে থাকবে কাজ করবে, কাজ সে ঢাকাই করতে পারে। আমি এটাও আপনাদের বলেছি যে আমরা চাই রেল লাইনটাকে ডেভেলপ করার জন্য আমাদের পাবলিক কাজে। এখন এই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রাম যে রেল লাইনটা আসে সেটার প্রতি 50 থেকে ম্যাক্সিমাম 40 হয়, কিন্তু এটাকে যদি ঘন্টায় আমরা রেল লাইন যেটা আছে সেটাকে আমরা সঠিকভাবে তৈরি করে এটাকে যদি ঘন্টায় আমরা 80 মাইল নিয়ে আসতে পারি বা 100 মাইল কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা এসে আপনার 2-2.5 ঘন্টা চলে কথা এবং 2-2.5 ঘন্টা যদি লাগে তাহলে সময় লাগে, তাহলে যে কোনো মানুষ সেখান থেকে এসে ব্যবসা বাণিজ্য বা যে কাজটা সেটা ঠিক এইভাবে আমাদের ঢাকার আশেপাশে আমরা স্যাটেলাইট টাউন করে তুলতে পারি এবং সেখানকার সাথে যদি রেল কমিউনিকেশন আমরা তৈরি করি এবং মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে মানুষ আসা এবং যাওয়া করতে পারে, তাহলে আমরা ধারণা করছি এই বহু মানুষ তখন ঢাকার শহরে থাকবে না। যেই ফ্যাসিলিটি ঢাকার শহরে সেটা আমরা ওখানে কোনো কাজ যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষরা তারা ওখানে থাকবে, যারা কর্মস্থল ঢাকায় শেষ হয়ে আসবে, এসে কাজ শেষ করা পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে এভাবে মানুষ করে। যদি তারা করতে পারে তাহলে আমরা এটি এরপরে সম্রাট আমরা দেখি যে আমাদের দেশে আরো কয়েকজন মানুষ আছে, কিন্তু আমাদের খেয়াল করলে কক্সবাজারের যে পরিমাণ মানুষ আছে সুন্দরবন সেখানে মানুষ যাচ্ছে কিন্তু সুন্দরবনে তো অনেকগুলো ছোট ছোট প্রাইভেট সেক্টর, অনেক ছোট ছোট কিন্তু টুরিস্ট স্পট আছে, কেন আছে? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে আমাদের দিনাজপুরে এরকম অনেক পুরোনো রাজনীতি, অনেক মন্দির আছে, যেগুলো আছে, যেগুলো হেরিটেজ, কিন্তু সেই জিনিসটাকে আমরা বুঝতে অনেক বেশি ছিলাম তখন খেয়াল করে যে সাউদিরা তাদের ট্যুরিজমের বিভিন্ন বিষয়ে তারা বর্তমানে সাধারণ তাদের ট্যুরিজম থেকে টুরিস্ট একটা আমাদের এতদিন মানুষ ছিল সাধারণ মানুষ নিজের ধর্মীয় কারণে ব্যবসা করে, এখন তারা আস্তে আস্তে টুরিজম একটা সাধারণ তাহলে আমরা আমাদের অনেক অনেক সুযোগ আমরা রাজশাহীর আমবাগান দিনাজপুর নিচু বাগান আছে, আমরা সেটিকে ঘিরে কেন টুরিজম করতে পারবো? হলিউডে যদি চিকেন গার্ডেন দেখতে যেতে পারে তাহলে আমাদের এখানে আমরা কেন গার্ডেনটা নেই বা কেন তৈরি করতে পারবো না? কাজে আমরা অবশ্যই আমরা টুরিজম সেক্টরকে শুধু যে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে চলে তা এর পাশাপাশি অনেক টুরিজম সেক্টর, অনেক স্পট, অনেক ডিফারেন্ট কাইন্ডের স্পট আমরা এরপরে আপনাদেরকে আর করতে চাইবো না, আমরা লাস্ট আমাদের যে লাস্ট এটি হচ্ছে ধর্ম সংস্কৃতি ও সম্প্রীতি। প্রথমে আছে ধর্মীয় সংস্কৃতি সবাই উপস্থিত কেন্দ্র
আমরা প্রথমে বলেছি ধর্মজাত রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র বা আমরা এই দুই বিষয়টি দেখিয়ে নিয়ে আমাদের দেশের একশো মানুষ যারা আমাদের জীবন যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ সেটি আমাদের যেটি অন্য মানুষ আছে তাদের আমরা ইসলাম বিভিন্ন দিক এর বাইরে এই মানুষগুলো আমরা এই মানুষগুলোকে আমরা এটি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের মানুষ সে যখন জ্ঞান শিশু অবস্থা সেরকম তরুণ অবস্থা থেকে যুব প্রত্যেকটা মানুষের সমস্যা আমরা শুধু আমাদের দেশে বিভিন্ন প্রফেশনাল কিন্তু পৃথিবীতে অনেক কিছু আছে যেখানে প্রফেশনাল ভালো সেই ভালো প্রফেশনাল আমার দেশে বহু প্রতিভা আছে যাদের কোনো প্রফেশনাল এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ধীরে ধীরে আমাদের প্রফেশনাল ভালো আমরা তৈরি করতে চাই এটি আমাদের সম্মানিত উপস্থিতি এরপরে গণমাধ্যম শিল্প সমস্যা আমি আগে বলছি আমরা গণমাধ্যমে স্বাধীন কারণ আমরা মনে করি গণমাধ্যম যদি স্বাধীন না থাকে আমাদের জবাব গণমাধ্যম যদি থাকে আমরা সহজেই দেশের জগৎ একসাথে শিল্প আপনার যদি মনে এই শিল্প সংস্কৃতির বিভিন্ন মানুষকে ইংরাজ করা হবে সামাজিক এবং এই আমাদের পরিকল্পনা আছে সমাজের বিভিন্ন মানুষ যাদের অনেকে চেনেন কিন্তু তারা বিভিন্নভাবে আমরা চাই এই মানুষকে ধীরে ধীরে তাদের ভালো কাজগুলো উদাহরণ হিসেবে অন্য মানুষকে উৎসাহ ভালো এবং এই মানুষকে কিভাবে সিলেক্ট করা যায় এই মানুষকে এনকারেজ করা যায় সে কথা আপনারা নতুন করে নামে একটি অনুষ্ঠান চালু দিয়েছেন আমরা আমরা নতুন আমরা এবং নতুন সম্মানিত উপস্থিত আমাদের যে সুখবর দিতে চাই আমি ইনশাল্লাহ আগামী 10 মিনিটের মধ্যে আপনাদেরকে এখান থেকে ছুটি দেব Dear friends, there's good news. I'll be finishing. আমাদের একটি বিষয় আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মিডিয়া আছে আমরা যদি করতে চাই সমাজ উপস্থিতিবৃন্দ আমরা ছোট ছোট ডকুমেন্ট তৈরি করতে চাই সমাজের সর্বস্তরের মানুষ সেটা শিশু হতে পারে সেটা নারী হতে পারে একজন মেয়ে হতে পারে একজন মেয়ে হতে পারে চাকরি হতে পারে ব্যবসায়ী হতে পারে যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য আমরা ডকুমেন্ট তৈরি করতে চাই এখন এই ডকুমেন্টগুলো কি এই ডকুমেন্টগুলো আমরা তৈরি করতে চাই সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ আমরা দেশের মধ্যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ আমরা দৃঢ়ভাবে ধারণ করি
বেশি বহুত্ব আমাদের সমাজ আমাদের অনেক ধর্মীয় মূল্য যেগুলোকে আমরা যদি ধারণ করতে সক্ষম হই তাহলে আমরা পৃথিবীতে একটি সুন্দর একটি শান্তিপূর্ণ সমাজ পরিবার দেশ একদম শেষে আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ না তাহলে আমরা এবং আজকে আমার দলের আমি আপনাদেরকে বলতে চাই যে আমার আগামী 12 নির্বাচনে জয়ী ইনশাআল্লাহ সরকার গঠনের আমাদের সর্বাধিকার সর্বসাধারণিকা থাকবে এই তিনটি বিষয় দুর্নীতি আইন উপস্থিতিবৃন্দ আজকে আপনাদের আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে এই রাজনৈতিক